রুদ্রদের ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে। সে এখন পুরোদমে পড়াশোনায় ব্যস্ত। পরীক্ষা বলে আপাতত অফিসে যাওয়া বন্ধ রেখেছে। একমাত্র লিলির জন্যই এই সুযোগটা তারা পেয়েছে। এর মাঝে সাজিদের সাথে রুদ্র তেমন কথা হয়নি। বন্ধু যদি নিজের বিষয় তাকে না জানাতে আসে, তবে জোর করে সেটা জানতে যাওয়া ঠিক নয়। মাঝে মাঝে ছেড়ে দিতে হয়। কিছু সিদ্ধান্ত নিজে থেকে নিতে হয়, কারণ এই সিদ্ধান্তের উপর তার সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ভর করছে। কারো কথায় প্রভাবিত হয়ে ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়া উচিত না। রুদ্র রাত জেগে পড়বে, তারপর একটু ঘুমিয়ে সকালে এক্সাম দেবে। তারপর এক্সাম শেষে সোজা বাসায় এসে পূর্ণ ঘুম। পরীক্ষার সময়গুলো তার এভাবেই চলে। ইমা এসবে অভ্যস্ত হয়ে গেছে। রুদ্রর সাথে বসে রাতে সে নিজেও পড়াশোনা করে। কখনো কখনো অভাবে বসে থেকে ঘুমিয়ে পড়বে, তবে সকালে উঠলে ঠিকই নিজেকে ভালোভাবে অবস্থায় পায়। বুঝে এটা রুদ্ররই কাজ। নিজের কাজ সামলে ইমার যত্নের কোনো ত্রুটি রাখে না। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে ইমা অনেক খুশি। আবার ইমা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েছিল বলে তার খাবার দাবারও নজর রাখে। পরীক্ষার সময় বেশিরভাগই রাতে রুদ্র রুমে খাবার খাই, প্রায় ইমাকে বলে খাইয়ে দিতেন। তখন ইমাও একসাথে খেয়ে নেয়। কয়েকটা পরীক্ষা শেষ হয় তাদের। এমন একদিন সাজিদ এসে রুদ্রর পথ আটকে দাঁড়ায়। রুদ্র তাকে দেখে ভ্রু কুঁচকে বলে, কি সমস্যা? পথ আটকালি কেন? তোর সমস্যা কি? দূরত্ব রাখছিস কেন? তোরা সবগুলোই এক একটা বেইমান, হিমেলের বাচ্চা। বিয়ে করে বউ নিয়ে ঘুরে। লিলি সিয়াকে দেখাই যায় না আজকাল। আর তুই হারামি, আমাকে পাত্তাই দিচ্ছিস না। আমাকে কি মানুষ বলে মনে হয় না? দেখতে তো মানুষের মতোই লাগে, তবে তুই যদি নিজেকে মানুষ না মনে করিস তবে সেটা অন্য ব্যাপার। সাথে রেগে গিয়ে বন্ধুর পিঠে ঠাস করে একটা মাইল লাগাই। রুদ্র এতে রাগার বদলে উল্টো হেসে ফেলে। সাজিদ এবার কিছুটা নরম হয়ে বলে, দোস্ত আমাকে সাহায্য কর। আব্বুকে ম্যানেজ করতে পারছি না, বলতেছে কথা না শুনলে সব হাত খরচও বন্ধ করে দিবে। আমি কি করব? সেটা তুই জানিস, আমাকে বলছিস কেন? আমি কি এখন আঙ্কেলকে বলতে যাব নাকি যে আপনার ছেলে এই বিয়ে করতে চায় না? বিয়ে বাদ দেন, শালা কাপুরুষ। তুই শালা, আমার বোন নেই কোনো, তোকে শালা বানাতে যাব কোন দুঃখে? বন্ধুর বিপদে সাহায্য না করে উল্টো ইগনোর করছিস। আমার রাগে দুঃখে চিৎকার করতে মন চাচ্ছে। তুই সামনে তাকিয়ে যে দে চিৎকার, পেছনে তাকিয়ে দেখবি আমি নাই। পরে মানুষ পাগল ভেবে তোকে পাগলা করতে পাঠাক। আমরা বেঁচে যাব, হারামি। আমি একা যাব না, গেলে তোর বোনকে নিয়েই যাব সাথে। তোর কাছে বোনকে দিচ্ছে কে? একজনকে ভালোবেসে জনের সাথে ডেটে যাও তুমি, আর ভাবছো ভাই হয়ে আমি তোমার মতো দুশ্চরিত্রের হাতে বোনকে তুলে দিব, তাই না? ইম্পসিবল। হারামি, ওই দিন ওই মেয়ের সাথে আমি কথা বলে বিয়ে ক্যান্সেল করতে গিয়েছিলাম, আর মেয়েটা কি পরিমাণ শয়তান নে, আমার সামনে সব বোঝার নাটক করে পরে বাসায় বিয়ের জন্য রাজি জানিয়েছে। দোস্ত কিছু একটা কর, আমি এই বিয়ে করব না। আমি কি করব? আমি নিজেই বাপের ঘাড়ে বসে বিয়ে করেছি, এখন তোকেও কি আমার মতোই উপদেশে দিয়ে আমার বোনের সংসারে বিপদ ফেলবো নাকি? মেয়ের অনেক আদরে বড় হয়েছে, এসব ঝক্কি ঝামেলা সামলাতে পারবে না। নিজের সক্ষমতা অর্জন কর, পরে বোনকে চাইতে আসবি। তাহলে প্রমিস কর, ততদিন তোর বোনকে আমার জন্যই রেখে দিবি। সাবধান, অন্য কোনো বিয়ের ঘর আসলে সোজা তোর বোনকে নিয়ে পালাবো আমি। তারপর তোকে মামা বানিয়ে পরে ফেরত আসবো। রুদ্র সাজিদের শেষ কথা শুনে ঠাটিয়ে মায়ের লাগিয়ে দেয়। বেয়াদব ছেলে, মুখ সামলে কথা বল। ভুলে যাবি না মেহের আমার ছোট বোন। তো আমারও তো হব বউ নাকি? কে বিয়ে ঠিক করলো তোর? আমার বোনের সাথে ঝগড়া করে আবার আমার কাছেই বিয়ের প্রস্তাব দেশ, কোন যোগ্যতা আছে তোর? আমার বোনকে বিয়ে করার বয়স দেখছিস তোর? তোর থেকে কত ছোট আমার বোনটা। তোর বউ তো ছোটই। তুই সংসার করতে পারলে আমি কেন পারবো না? তুই যেমন তোর বাপের টাকায় বউকে পালিস, আমিও আমার বাপের টাকায় বউ পালবো। হাসালি রে? মেহুকে চিনিস নি তুই? কিসের ভালোবাসা তোর? পারবি সামনে ওই বজ্জাত সামলাতে, ওই বজ্জাতটাকে? সাজিদের মুখ ছোট হয়ে যায়। আসলে তো মেহু যতটা আদুরে বড় হয়েছে, সেখানে সাজিদ কিভাবে মেহুকে নিজের সংসারে নিয়ে যাবে? মেহু তো খাপ খাইয়ে চলতে পারবে না। রুদ্র মুচকি হেসে বন্ধুকে বিদায় জানিয়ে চলে আসে। চলার পথে ভাবতে থাকে তার ছোট্ট বোনের কথা। বোনটা তার আদুরে বড় হলেও মেয়ে মানুষ তো, অন্য মেয়েদের মতোই সব পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে। বাবার অসুস্থতার সময় কখনো কোনো জিনিস নিয়ে অভিযোগ করেনি। মা কখনো অসুস্থ হলে মায়ের কাছে খাবার
খাবার বায়না ধরতো না, চুপচাপ অপেক্ষা করতো কখন ভাই আসবে আর তাকে খাইয়ে দিবে। অল্প বয়স থেকেই রুদ্র তাকে বুঝিয়েছে মা অসুস্থ থাকলে কখনো ডিস্টার্ব না করতে। ভাইয়া আছে তো, ভাইয়া এসে সব সামলে নিবে। সরকারি চাকরির জন্য রিয়াজুল হককে সময় মতো ডিউটিতে চলে যেতে হতো। চাইলেও তিনি কোনো অজুহাত দিয়ে থাকতে পারতেন না। তখন রুদ্র নিজে যতটুকু পারত মায়ের সেবা করত, অসুস্থ মাকে খাইয়ে ছোট বোনকেও খাইয়ে দিত। শত দুষ্টুমি মারামারির পরও ভাইয়াই মেহুর পরম শান্তির স্থান। কিছু লাগবে সোজা ভাইয়ার কাছে আসবে, কোনো সমস্যা ভাইয়া সমাধান করে দিবে। ভাইয়ের বড় ন্যাওটা মেয়েটা, ছোট্ট বোনটার জন্য তেমনই একটা নিরাপদ স্থান বেছে দেওয়া ভাই হিসেবে রুদ্রর কর্তব্য। সাজিদ নিঃসন্দেহে একটা ভালো ছেলে, মেহেরকে অনেক ভালো রাখবে। তবে সব জায়গায় মেয়ের চাওয়ার আগে সবাই ছেলের প্রফেশন জানতে চায়। এটা ভুল কিছু নয়, সবাই চাইবে তাদের মেয়ে যাতে অন্য সংসারে গিয়ে ভালো থাকে। রুদ্র নিজে কিছু না করে যে একটা ঝামেলা ফেস করছে, সে চায় না সাজিদের সাথেও এমন হোক। সাজিদের বাবা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, এখন সাজিদ কিছু না করা পর্যন্ত বিয়ের কথা তোলা ঠিক হবে না। তাছাড়া ততদিনে মেহেরও আর একটু বড় হবে, বুঝদার হবে, এইটুকু সময় নিতেই হবে। মাঝে পেরিয়ে যায় বেশ কয়েকদিন। ইতোমধ্যে রুদ্রদের ফাইনাল এক্সাম শেষ। রুদ্র নিয়মিত কাজে যাচ্ছে, শুধু কিছু প্রাইমারি অভিজ্ঞতা পেলে, পরামর্শ পেলে নিজেরা কিছু একটা করতে চায়। যদিও ব্যবসা করা মানেই একটা রিস্কের ব্যাপার, তবে জীবনে একটু রিস্ক না নিলে ভালো কিছু করা সম্ভব নয়। অপরদিকে বাবা মায়ের পূর্ণ বিশ্বাস আছে তার উপর, রুদ্রর বিশ্বাস সে পারবে। সেজন্য আপাতত অল্প পরিসরে স্টার্ট করবে। তার ব্যবসায় প্রথম ইনভেস্ট করবে তার বাবা রিয়াজুল হক। তাছাড়া সাজেদ আর হিমেলের ফ্যামিলি থেকেও পূর্ণ সহযোগিতা পাবে। এসব নিয়ে কথাবার্তার জন্য মাঝে একদিন ৩ পরিবার একত্রিতও হয়েছিল। ছেলেরা যাই করুক, বাবা মায়ের একটা পরামর্শের দরকার আছে। তারা তো জীবনে অনেক অভিজ্ঞতা পেয়েছে, তাদের পরামর্শ পেলেই যে কোনো কাজের একটা সঠিক দিক নির্দেশনা পাওয়া যাবে। তারপর তারা মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে শুরু করুক একবার, তারপর যত দূর এগিয়ে নিতে পারে তারা তাদের পাশে আছে। সেদিন রুদ্র অনেক মনোবল পেয়েছিল, এতগুলো মানুষ তাদের পাশে আছে, কিছু তো করতে পারবেই। তাই তারা স্বল্প মাত্রায় একটা জায়গা ভাড়া করে ব্যবসার কাজ শুরু করে। তারপর দেখা যাক কতটুকু কি করা যায়। আজ রুদ্ররা গিয়ে কিছু কাজ করে এসেছেন, এসে ক্লান্তি নিয়ে বিছানায় শুয়ে পড়েছে। ইমা তখন রান্নাঘরে রান্না বসিয়েছিল, তাই রুদ্রকে দেখেও রুমে যায়নি। প্রায় ১ ঘন্টা পর মোটামুটি কাজ সেরে সে ফ্রেশ হতে রুমে যায়। গিয়ে দেখে রুদ্র উপুড় হয়ে শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে গেছে। তাই ডাকাডাকি না করে মা গোসল করে আসে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রুদ্র মাথা নামিয়ে বেডে বসে আছে। ইমা বলে, কি হয়েছে আপনার, ক্লান্ত অনেক? রুদ্র উত্তর দেয় না। ইমা ভ্রু কুঁচকে বলে, কি হলো, কথা বলছেন না কেন? আমাকে কি দরকার তোমার? যাও রান্নায় করো গিয়ে। রুমে আসার কি দরকার? এ বাবা, আপনি রাগ করেছেন নাকি? রুদ্র মাথা তুলে বলেন, তোমাকে বলেছি না আমি বাসায় আসলেই রুমে আসবে, আসোনি কেন? তখন তো রান্না বসিয়েছিলাম, আসতাম কিভাবে? হয়েছে, সরো, দূরে থাকো আমার থেকে, আর আসবে না। এবার মুচকে হেসে রুদ্রর কাছে এসে গাল দুটো টেনে দেয়। রুদ্র এতে বেজায় রেগে তাকালে এবার টুপ করে চুমু দেয়। দুষ্টুমি করতে আসছো? ভাবছো গলে যাবে এতেই? হুম, ভালোবাসতে এসেছি। ইমার এমন কথায় রুদ্র তাকে জাপটে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তারপর দুষ্টুমি করতে করতেই কত কথা তাদের, সারাদিনে কিভাবে কি করলো, কত পরিশ্রম হলো, বন্ধুদের ব্যাপার সব বলে ইমাকে। হঠাৎ ইমা সিরিয়াস হয়ে ওঠে, বলে বসে বলে, শুনুন, একটা জরুরি কথা বলার আছে আপনাকে। বলুন ম্যাডাম। আরে আরে দুষ্টুমি না, সিরিয়াস কথা, মেহুর ব্যাপারে। মেহুর কথা শুনে রুদ্র নড়ে চড়ে বসে। বলো, শুনছি। আসলে মেহের না কেমন চুপচাপ হয়ে গেছে, সারাক্ষণ কি নিয়ে চিন্তা করে, জিজ্ঞাসা করলেও বলে না কিছু, মন মরা হয়ে থাকে সর্বদা। তুমি কি কিছু সন্দেহ করছো? এমা আমতা আমতা করে বলে, না মানে আর থাক, এত মানে করতে হবে না। আমি বুঝি সব, মেহুর সাথে একটু কথা বলতে হবে আমার। তোমাদের ফাইনালের বেশি দিন নেই। এখন এসব ভং শুরু করলে পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। আর তুমি পড়তে বসতে দেখি না কেন তো তোমায়। ফেল করলে বাসার জায়গা নেই কিন্তু, মনে থাকে জানো। বাসায় জায়গা নেই মানে বের করে দিবেন? কোথায় যাব তাহলে? সেটা নিয়ে ভাবো কি? পড়াশোনার কথা মাথায় থাকে না কেন? যতক্ষণ দেখি খালি টই টই করে ঘোরাঘুরি, রান্নাঘরে বসে থাকা, মায়ের কাছে বসে থাকা, এসব কি? পড়াশোনা যে আছে এটা মাথায় থাকে না? আচ্ছা, পড়তে বসছি। আপনি শুধু মেহুর সাথে কথা বলে দেখেন। মেহু চুপচাপ থাকলে বাড়িটাও ঝিমিয়ে থাকে, ভালো লাগে না।
রুদ্র অল্প হাসে। মেহু খুবই সাধারণ একটা মেয়ে, তবে তার সাধারণের মধ্যেও একটা অসাধারণ ভাব আছে। এমার সাথে আজ পর্যন্ত কোনো বিষয় নিয়ে ঝামেলা করেনি, উল্টো ভাবি কম বড় বোনের মতো দেখেছে। বোন হিসেবে মেহু একদম পারফেক্ট একটা মেয়ে। পরের দিন বিকালে রুদ্র মেহুর রুমে যায়। দরজা নক করে রুমে ঢুকে দেখে মেহু বই সামনে নিয়ে বসে আছে, অথচ মনোযোগ নেই একদমই। রুদ্র যে রুমে গিয়েছে সেই খেয়ালও নেই। রুদ্র একটু গলা খাকারি দিলে মেহুর মনোযোগ আকর্ষণ করে। এতে মেহু চমকে উঠে তাকিয়ে বলে, ও ভাইয়া, তুমি কখন আসলা? খেয়ালই করিনি একদম। তা খেয়াল করবি কিভাবে? মন কোথায় রেখে আসছিস? বই সামনে তবে পড়া হচ্ছে বলে তো মনে হয় না। রুদ্র কথা বলতে বলতে বোনের পাশে গিয়ে বসে। মেহুর পরনে ছিল একটা থ্রি পিস, ওড়না রাউন্ড করে গলায় ঝোলানো। আজকাল ইমার দেখা থেকে সেও থ্রি পিস পরা শুরু করেছে, এতে একটু বেশি কিউট লাগে মেয়েটাকে। মন খারাপ? কেউ কিছু বলেছে? ঠিক আছে, আমি কিছুই হয়নি। তবে এমন মনমরা হয়ে বসে আছিস কেন? তোর ভাবি বলল সারাদিনই নাকি এমন থাকিস, কোথাও কম বলিস কেন? এমনি, তেমন কিছুই না। পরীক্ষা তো সামনে, তাই পড়াশোনা করি রুমে বসে। এখন তো কলেজেও নাই, সোজা পরীক্ষার হলে গিয়ে বসবো বলেই মেকি হাসি দেয় একটা। কিন্তু রুদ্রবনের ব্যাপারটা বুঝতে পারে। মেহুর মাথায় হাত রাখতেই সে ছল ছল চোখে ভাইয়ের দিকে তাকায়। আচমকা ভাইকে জড়িয়ে ধরে নিঃশব্দে কান্না করে দেয়। রুদ্র তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি হয়েছে আমাকে বল। এমনি, ভালো লাগে না কিছুই। কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগে, কিছুই করতে মন চায় না। শান্তি লাগে না ভাইয়া। আমি বোধহয় ডিপ্রেশনে চলে যাচ্ছি। রুদ্র একটু মজা করে বলে, আম্মুকে গিয়ে তোর এই ডিপ্রেশনের কথা বলবো? দেখবি আম্মু সব ঝেঁটিয়ে বিদায় করে দিবে। মেহু কান্নার মাঝেও ফেলে। মায়ের সামনে গিয়ে এসব বললে সত্যি বকাবকি শুরু করবে। পারলে কাজের ভেতর ঢুকিয়ে দেবে। মায়ের মতে কাজকর্মে ব্যস্ত থাকলে এসব ডিপ্রেশন কখনোই আসবে না। রুদ্র বোনকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া আছে তো সাথে? কোনো সমস্যা হলে সাথে থাক, সাথে সাথে জানাবি। আমি সবসময় তোর পাশেই থাকবো, এবং তোর জন্য বেস্ট এমন কিছু দিব তোকে। শুধু একটু অপেক্ষা কর, সময় মতো সব পেয়ে যাবি। মেহু স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাইকে জাপটে ধরে রাখে। এখন একটু শান্তি লাগছে, তার ভাই আছে তো। ভাই তাকে বুঝবে। আগে পরীক্ষাটা ভালোভাবে শেষ হোক, তারপর ভাইয়াকে সব বলবে। ভাইয়া ঠিকই সবকিছু সমাধান করে দিবে। অপরদিকে ইমা একটু উকি দিয়ে দেখে যায় ভাই বোনকে। মেহুকে একটু স্বাভাবিক দেখে তারও ভালোই লাগে। ওদের ভাই বোনকে একসাথে খুনসুটি করতে দেখলে আমার অনেক ভালো লাগে। লাইফে একটা বড় ভাই থাকলে বোনকে কোনো কষ্ট করতে হয় না, ভাইয়ারাই সব সামলে নেয়। রুমের মাঝে সামিনা বেগম রিয়াজুল হকের সাথে কথা বলছিলেন। কথায় কথায় তিনি বলেন, মেয়ের বিয়ে নিয়ে কিছু ভাবছেন কি? এখন এত ভাবনার কি আছে? মেয়ে এখনো কত ছোট, ইন্টার শেষ করতে পারলো না, আর তুমি বিয়ের চিন্তা করছো? আপনি কি বুঝবেন? মেয়ে মানুষের এই বয়সটাই বিয়ের উপযুক্ত বয়স। এই সময় ভালো ভালো সম্বন্ধ আসবে, ভাবনা চিন্তা এখন থেকেই করা উচিত। তোমার মাথায় এসব কে ঢোকালো সামিনা? কার কথায় প্রভাবিত হলে আবার? আরে তেমন কিছু না, পাশের বাসার ভাবি বলল ওনার ননাসের ছেলের জন্য নাকি মেয়ে খুঁজতেছে। তখন বলল আমাদের মেহুর কথা। ছেলে নাকি নেভিতে চাকরি করে, দেখতে শুনতে ভালোই আছে। আমাকে বলল, তাই জানালাম আপনাকে। নেভিতে হোক আর পাইলটই হোক, এখনই আমি এইসব ভাবতে চাইছি না। সময় অনেক পড়ে আছে। বড় হোক মেয়ে, পরে বিয়ে নিয়ে ভাবা যাবে। এখন এসব নিয়ে তোমায় টেনশন করতে হবে না। আমাকে তো বলবেনই। মেয়ের এই বয়সটা এমনিই ভালো না। মা হয়েছি তো আমি, মেয়েকে তো নজরে রাখতেই হয়। আজকাল কেমন মনমরা হয়ে থাকে, কিছুই বলে না। ভয় হয় আমার। রুদ্র কিংবা এমার সাথে কথা বলো, তারা কিছু জানলেও জানতে পারে। তবে বিয়ের ব্যাপারে কোনো কথা বলবে না। আরো সময় যাক, পরে এসব নিয়ে ভাবা শুরু করা যাবে। সামিনা বেগম মাথা নাড়ান। তিনি কয়েকদিন ধরে মেহুর ভাবভঙ্গি লক্ষ্য করছেন। সুবিধা ঠেকছে না কিছুই। রুদ্রর সাথে কথা বলতে হবে এটা নিয়ে। রুদ্রর সাথে কথা বলে পরে মিহু একটু স্বস্তি পেয়েছে। কিছুটা শান্তি শান্তি অনুভব হচ্ছে। তার মন খারাপের একমাত্র কারণ এখন সাজিদ। সেদিনের পর সাজিদ আর যোগাযোগ করেনি। এতে মিহু আরও খেপে গিয়েছিল। সারাক্ষণ এসব নিয়েই ভাবত, কিভাবে সে এমন ছেলেটার প্রেমে পড়ল, ভাবতেই পারে না। এখন নাকি কথা না বলাই খারাপও লাগে। কিভাবে এসব থেকে দূরে সরবে মাথাতেই আসে না। পাগল পাগল লাগা শুরু হয় তার। তবে আজকে ভাইয়ের সাথে একটু কথা বলে শান্তি লাগছে তার। এখন একটু মন দিয়ে পড়াশোনা করতে পারবে। পরে যা হওয়ার দেখা যাবে। আগে সাজিদকে ব্রেন থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিতে হবে। পরীক্ষা শেষের পরে না হয় আবার ব্রেইনে ট্রান্সফার করা যাবে। এখন একমাত্র মিশন ফাইনাল এক্সাম।
চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।